জীবনতলা থেকে উদ্ধার হয়েছে 190 রাউন্ড কার্তুজ। আর এই কার্তুজ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে বিবাদী বাগের অস্ত্রের দোকানের আরো এক কর্মীকে। আর এ নিয়ে কার্তুজ কাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 6। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পার্থপ্রতিম, এর আগে জয়ন্ত দত্ত নামে ওই দোকানেরই এক কর্মীকে গ্রেফতার করা হয়েছিল, আর এবার শান্তনু সরকার নামে এক কর্মীকে গ্রেফতার করা হলো। কি ভূমিকা এই শান্তনু সরকারের, কি অভিযোগ? কার্তুজ কাণ্ডে তদন্ত নেবে একেবারে। এক্ষেত্রে কিন্তু তদন্তকারীরা পাচ্ছেন শুধু কার্তুজ নয়, একেবারে বৈধ যে দোকান রয়েছে অস্ত্র বিপণনী, সেখান থেকে কিন্তু কার্তুজের পাশাপাশি অবৈধভাবে বৈধ দোকান থেকে অবৈধভাবে যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র দুষ্কৃতীদের কাছে বিক্রি করা হয়েছিল বলে তারা জানতে পারছেন। এবং সেই মতো সেই তদন্তে নেবে যে বিবাদী বাগের যে দোকানে ডালহাউসিতে তুমি দেখেছো দোকান সিল করা হয়েছে, একটি নামি শতাব্দী প্রাচীন এই আর্মস এবং অ্যামুনিশন ডিলার যে দোকান, সেই দোকান সিল করা হয় এবং সেই দোকানের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল জয়ন্ত দত্ত নামে। সেই দোকানেরই আরও এক কর্মী এবারে শান্তনু সরকার, তাকে গ্রেপ্তার করা হলো। ধৃতের বাড়ি দক্ষিণ 24 পরগনা চম্পাহাটিতে। গতকাল রাত্রেবেলা চম্পাহাটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু কেন গ্রেপ্তার করা হলো? যেমনটা জানা যাচ্ছে, জয়ন্ত দত্ত যিনি হচ্ছেন এই দোকানের কর্মী ছিলেন, অর্থাৎ বিবাদী বাগের দোকানের কর্মী ছিলেন, তিনি যেমন কার্তুজ পাচার করতেন, পাশাপাশি কিন্তু এই যে শান্তনু সরকার, তিনি হচ্ছেন ওই দোকান থেকে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র বিক্রি করতেন দুষ্কৃতীদের কাছে। এবং এক্ষেত্রে যেমনটা উঠে এসছে, তুমি জানো গতকালকে ফারুক মল্লিক নামে একজনকে ডবল ব্যারেল বন্দুক সহ গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে সেই বন্দুক উদ্ধার হয় যখন জানা যায় তিনি হচ্ছেন জীবনতলার বাসিন্দা হাজি রশিদ মোল্লার কাছ থেকে সেই বন্দুকটা কিনেছিল বেআইনিভাবে। কোনো রকম লাইসেন্স ছিল না, ডাকাতি বা অন্য কোনো বড় ধরনের অপরাধ করার উদ্দেশ্য ছিল, তার জন্য এই রকম লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে অবৈধভাবে এই বন্দুক সে কিনেছিল। এবার হাজি রশিদ মোল্লা কোথা থেকে পেয়েছিল? যেমনটা জানা যাচ্ছে, হাজি রশিদ মোল্লা সে কিন্তু তার সঙ্গে এই যে দোকান যেটা বিবাদী বাগে, সেই দোকানের দোকানের সঙ্গে তার একটা যোগাযোগ ছিল। জয়ন্তর পাশাপাশি শান্তনু সরকার তার সঙ্গে যোগাযোগ ছিল। সেই শান্তনু সরকারের কাছ থেকে ডবল ব্যারেল বন্দুকটি হাজি রশিদ মোল্লা নেয় এবং তারপরে সেই ক্রিমিনাল দুষ্কৃতী কাছে পৌঁছে যায় সেই বন্দুকটি। অর্থাৎ কার্তুজ কাণ্ডে তদন্তে নেবে একের পর এক তথ্য যখন সামনে চলে আসছে যে কার্তুজের পাশাপাশি অস্ত্র সেটাও কিন্তু এই দোকান থেকে পাচার করা হতো বলে এসটিএফের তরফে দাবি করা হচ্ছে। এবং আজকে তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন তদন্তকারীরা। কিন্তু এখানে যেটা সবথেকে বড় প্রশ্ন উঠছে, দোকানের কর্মীরা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু দোকানের যারা পার্টনার তারা কি এর দায় এড়াতে পারে? স্টক কি ঠিকভাবে মেলানো হতো না? বা এটা তো অনেকগুলো নিয়ম রয়েছে আর্মস এবং অ্যামুনিশন দোকান চালানোর ক্ষেত্রে, সেই সব নিয়ম কি মানা হয়েছিল? একদিকে যেমন দোকানের কর্মী বা দোকানের মালিক পার্টনারদের ভূমিকা স্ক্যানারের মধ্যে রয়েছে, তাই জন্য তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। আজকে এসটিএফের গোয়েন্দারা তাদের জিজ্ঞাসাবাদ করবেন। পাশাপাশি কিন্তু তুমি জানো যে কোনো আর্মসের দোকানের ক্ষেত্রে জেলার ক্ষেত্রে একরকম নিয়ম আছে, কলকাতার ক্ষেত্রে একেবারে ডিসিআরএফের অধীনে থাকে হচ্ছে আর্মস অ্যাক্ট সেকশন, আর তারা কিন্তু একেবারে গিয়ে সমস্ত যে স্টক সেই স্টক মিলিয়ে দেখার কথা। তাহলে এই স্টকের মধ্যে যে গাফিলতি বা অস্ত্র এদিক ওদিক চলে যাচ্ছে বেআইনিভাবে, কিন্তু সেই অস্ত্র বা গুলি বিক্রির জন্য একবার যথোপযুক্ত লাইসেন্স লিখে সেই লাইসেন্স নাম্বার দিয়ে সেখান থেকে কিন্তু দেওয়ার কথা। তাহলে এই জায়গায় কি বড়সড় কোনো গাফিলতি থেকে গেছে, নাকি সোর্সের মধ্যে ভূত রয়েছে? অনেকগুলো বিষয় কিন্তু চলে আসছে। ঠিক পাসপোর্ট কার্ডের তদন্তে তুমি দেখেছিলে যেমন সোর্সের মধ্যে ভূত সামনে চলে এসেছিল, অনেকগুলো বিষয় এখনও অধরা রয়েছে জানা। এক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে চলে আসছে যে পুলিশের যে নজরদারি রাখার কথা ছিল, সেই নজরদারি কি আদৌ ছিল? বিভিন্ন মহল কিন্তু সেই প্রশ্ন ইতিমধ্যে তুলতে শুরু করেছে। ধন্যবাদ পার্থপ্রতিম।